এনসিপির সমাবেশে হামলার ঘটনায় ৭৫ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৫০০ জনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় মামলা করেছে পুলিশ। এ ঘটনায় আরও ৪৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অপরদিকে সংঘর্ষে আহত ঢাকা মেডিকেল চিকিৎসাধীন রিকশা চালক রমজান মুন্সি মারা গেছেন। এ নিয়ে সহিংসতায় ৫ জনের মৃত্যু হলো। এদিকে দুপুরে ৩ ঘণ্টা শিথিলের পর গোপালগঞ্জে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত কারফিউ বহাল রেখেছে প্রশাসন। গোপালগঞ্জ প্রতিনিধি চৌধুরী হাসান মাহমুদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান। বুধবারের রক্তাক্ত সংঘর্ষের ঘটনায় কারফিউ জারির পর নিয়ন্ত্রণে আসে গোপালগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি। বুধবার রাত ৮টা থেকে চলমান কারফিউ তৃতীয় ধাপে শনিবার সকাল ৬টা পর্যন্ত বাড়ানো হয়েছে। কারফিউ ঘোষণার পর থেকেই এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে বেলা ১১টা থেকে ৩ ঘণ্টা কারফিউ শিথিলের পর প্রয়োজনের তাগিদে অনেকেই ঘর থেকে বের হতে শুরু করেন। যানবাহন চলাচলও ছিল সীমিত। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে রাস্তার মোড়ে মোড়ে টহল দিতে দেখা যায় সেনা, র্যাব ও পুলিশ সদস্যদের। আমি দোকান বন্ধ করে চলে যাওয়ার পরে এত আইন শৃঙ্খলা বাহিনী থাকা সত্ত্বেও আমার দোকান এই জায়গায় দুইটা দোকানে যা ছিল কিছুই আমাদের দোকানের ভিতরে নাই। গোপালগঞ্জে ৪টা প্রাণ চলে গেছে, কিন্তু সে বিষয়ে কোনো ফোকাস পাচ্ছি না। আমার ছেলের নাম তরিকুল, একটা নাম অনেক, দুই ড্রাইভার সহ ২ জনকে ধরে রয়েছে। এই যে আমি ৩ ঘন্টা দোকানদারি কিভাবে চলবো? ঠিক আছে, এভাবে তো চলা অসম্ভব। এদিকে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় ৭৫ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত প্রায় ৫০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। এছাড়া এখন পর্যন্ত আটক করা হয়েছে ১৬৪ জনকে। যে কোনো ধরনের দুর্ঘটনা প্রতিহত করার জন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় থেকে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি আমাদের বিপুল সংখ্যক পুলিশ সদস্য নিয়ে। অন্যদিকে গোপালগঞ্জে সংঘর্ষে আহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রিকশাচালক রমজান মুন্সি মারা গেছেন। এ নিয়ে সহিংসতায় ৫ জনের মৃত্যু হল। এছাড়াও গুলিবিদ্ধ সুমন বিশ্বাস ও আব্বাস আলী নামে আরও ২ জন সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সামনে আরেকটি লড়াই আসছে জানিয়ে নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এবারের লড়াই হবে নতুন বাংলাদেশ গড়ার। হামলা চালিয়ে এই লড়াইকে থামিয়ে দেওয়া যাবে না। মুন্সিগঞ্জে এনসিপির পথসভায় এসব কথা বলেন তিনি। পরে নারায়ণগঞ্জে পথসভায় দলটির নেতারা বলেন, আওয়ামী লীগকে আর ফিরতে দেওয়া হবে না, তাদের ফেরা হবে জুলাই যোদ্ধাদের মৃত্যু পরোয়ানার শামিল। মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের প্রতিনিধিরা তথ্যচিত্রে আরো জানাচ্ছেন মিজান শাহজাহান। রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল শেষ করে এনসিপির পদযাত্রা এখন ঢাকা বিভাগে। মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের পথসভায় কেন্দ্রীয় নেতাদের সাথে অংশ নেন স্থানীয়রা। মুন্সিগঞ্জে পথসভায় অংশ নিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্ট ফ্যাসিবাদের পতন হলেও লড়াই এখনো শেষ হয়ে যায়নি। গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, বাংলাদেশের আরো 10টা জায়গায় হামলা চালানো হবে। আমাদেরকে দমন করা যাবে না। মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই, যে যুদ্ধ আমরা ঘোষণা করেছি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ থামবো না। মানুষকে প্রতিবাদী হওয়ার আহ্বান জানিয়ে এনসিপি নেতারা বলেন, দেখা হবে নতুন বাংলাদেশে। আমরা যে পথচলা শুরু করেছি, এই পথচলা সবচেয়ে বড় সিন্ডিকেটের বিরুদ্ধে নেতা নির্ভর দেশ নয়, আমাদেরকে নীতি নির্ভর দেশ পরিচালনা করতে হবে। একটা নীতিভিত্তিক রাষ্ট্র আমাদের দেশের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য আমাদের গড়ে তুলতে হবে। পরে এনসিপির নেতারা অংশ নেন নারায়ণগঞ্জের পথসভায়। সেখানে তারা বলেন, কিছু পরিবার নারায়ণগঞ্জকে নিয়ন্ত্রণ করতে গিয়ে অনেককে গুম খুন জখম করেছে। দেশের মাটিতে আর আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। জুলাই মাস জুড়ে দেশের সকল জেলায় পথসভা করবে জুলাই অভ্যুত্থানে সম্মুখ যোদ্ধাদের নেতৃত্বে গড়ে ওঠা রাজনৈতিক দল এনসিপি। ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে নতুন বাংলাদেশের রূপরেখা দিতে চায় দলটি। মিজান শাহজাহান, এটিএন বাংলা।
এনসিপি সমাবেশে হামলা এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে দলের ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা। দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনের সমাবেশ থেকে তারা বলেন, আওয়ামী লীগকে কোনোভাবেই পুনরুজ্জীবিত হতে দেয়া হবে না। বক্তারা বলেন, সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না। এ সময় এনসিপির ওয়ার্ড পর্যায়ের নেতারা বলেন, গোপালগঞ্জে শান্তিপূর্ণ কর্মসূচিতে পরিকল্পিতভাবে জুলাই যোদ্ধাদের ওপর হামলা চালানো হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনার দাবিও জানান তারা। কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদা। যে প্রশাসনের কাছে আমরা প্রশ্ন দিতে চাচ্ছি যে আমাদেরকে কবে আপনারা নিরাপত্তা দিবেন, কবে আপনাদের কাছ থেকে আমরা নিরাপদ বোধ করব। আমরা এখনো ট্রিগারে দাঁড়িয়ে আছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যেখানে বাধা আসবে সেখানেই আমরা লড়াই করব ইনশাআল্লাহ। স্বাধীনতা বিরোধীরাই এখন রাজনীতিতে বিভ্রান্ত সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে রাজধানীতে মৌন মিছিলের আগে সমাবেশে তিনি বলেন, গণতান্ত্রিক শক্তিকে বিভক্ত করতে নানা ষড়যন্ত্র চলছে, তা সফল হতে দেয়া যাবে না। অন্যদিকে দলের আরেক নেতা মির্জা আব্বাস বলেন, বিএনপিকে নিশ্চিহ্ন করে যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে তাদের পরিণতি ভালো হবে না। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও মৌন মিছিল কর্মসূচি পালন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দক্ষিণ বিএনপির মিছিল পূর্ব সমাবেশে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের কাতারে নিয়ে একটি গোষ্ঠী বিএনপিকে নিশ্চিহ্ন করার কথা বলে পায়ে পাড়া দিয়ে ঝগড়ার চেষ্টা করছে। তিনি বলেন, বিএনপি জনগণের দল, বিএনপিকে সরিয়ে ক্ষমতায় যাওয়ার খায়েশ পূরণ হবে না। রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য জুলাই ঐক্যে ফাটল না ধরানোর আহ্বান জানান তিনি। তারা নাকি আমাদেরকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেবে, এমন অধ্যত্ত প্রকাশ করে বক্তব্য রেখেছে। আমাদের অন্য কোনো দিকে নেওয়ার চেষ্টা করবেন না। আপনারা পায়ে পাড়া দিয়ে বিএনপির সঙ্গে ঝগড়া চালিয়ে চালানোর চেষ্টা করছেন। বিএনপি ঝগড়া করবে না, বিএনপি ঝগড়া করার দল নয়। বিএনপি একটি গণতন্ত্রকামী দল, বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করে মানুষের সঙ্গে নিয়ে। অন্যদিকে মহানগর উত্তর বিএনপির মিছিল পূর্ব সমাবেশে যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করেন, যারা পিআর পদ্ধতিতে ভোটার স্থানীয় নির্বাচনের কথা বলে তাদের হীন উদ্দেশ্য আছে। চলতি মাসে জুলাই সনদ না হলে তার দায় সরকারকেই নিতে হবে। যারা বিভিন্ন ধরনের বিভ্রান্তি সৃষ্টির মধ্য দিয়ে নির্বাচনকে বিলম্বিত করতে চায় অথবা অনিশ্চিত করতে চায়, তারাই বক্তব্য দিচ্ছে স্থানীয় সরকারের নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের আগে হতে হবে, এই কেয়ারটেকার বা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। তাদের উদ্দেশ্য খারাপ। যারা হাত পাকা দিয়ে 16 বছর আওয়ামী লীগকে বাতাস করেছে, তারা নাকি কোথাও পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন চায় না। তাদের সাথে যুক্ত হয়েছে আরেকটি দল, যে এই দলটি সবসময় বিভ্রান্তিমূলক রাজনীতি বাংলাদেশে করেছে। মহানগর দক্ষিণ বিএনপির মৌন মিছিল নয়াপল্টন মালিবাগ মৌচাক হয়ে রামপুরা গিয়ে শেষ হয়। অন্যদিকে পল্লবী থেকে শুরু হয়ে রামপুরা গিয়ে শেষ হয় উত্তর বিএনপির মৌন মিছিল। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। প্রায় 2 দশক পর আগামীকাল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের আয়োজন করতে যাচ্ছে জামায়াতে ইসলামী। এতে সারা দেশ থেকে প্রায় 10 লাখ নেতাকর্মীর উপস্থিতি আশা করছেন দলটির কেন্দ্রীয় নেতারা। স্বৈরাচার আওয়ামী লীগের পতনের পর পুনরুজ্জীবিত জামাত এই সমাবেশের মধ্য দিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দেওয়ার পাশাপাশি ঘোষণা দিতে পারে নতুন জোট গঠনের। বিস্তারিত খায়রুল ইসলামের রিপোর্টে। স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে বিগত 1.5 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী দল জামায়াতের নেতাকর্মীদের ওপর দমন নিপীড়ন চালিয়ে কোণঠাসা করে রেখেছিল পতিত আওয়ামী লীগ সরকার।
5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর রাজনীতিতে আশার আলো দেখতে পান জামায়াতের নেতাকর্মীরা। এরই মধ্যে সারা দেশে নেতাকর্মীদের সংগঠিত ও ইসলামী আদর্শের চমকপ্রদ নানা বক্তব্য বিবৃতি দিয়ে অনেকের মনে জায়গা করে নিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। আল্লাহ যে হুকুমটা আমাদেরকে দিয়েছেন এই হুকুমটা আমরা মানব। আমরা সেই কোরআনের জন্য লড়াই করছি। এটা শুধু আমাদের একার দায়িত্ব নয়, মানুষ হিসাবে আমাদের সকলের দায়িত্ব। দীর্ঘদিন পর বাধাহীন মুক্ত পরিবেশে ছোটখাটো আয়োজন করলেও এবার ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ ঘটানোর ঘোষণা দিয়েছে দলটি। আগামী শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে 10 লাখ মানুষের সমাগম ঘটিয়ে নিজেদের সাংগঠনিক শক্তিমত্তার জানান দিতে চান দলটির কেন্দ্রীয় নেতারা। লক্ষ লক্ষ জনতার সামনে এই প্রোগ্রামকে কোনো থ্রেটের পর্যায়ে নিয়ে যেতে পারবে এটা আমরা কোনোভাবেই এদেশের মানুষও মনে করে না, এবং প্রশাসনের সাথেও আমাদের যোগাযোগ আছে, আমাদের নিজস্ব তথ্য বিভাগ আছে, প্রশাসনের সংস্থা যারা আছেন তারাও আমাদেরকে আশ্বস্ত করেছেন। গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা হলেও ঢাকায় নিরাপত্তার ঝুঁকি নেই বলে মনে করেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি জেনারেল ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আমরা আশা করছি যে আমাদের 19শে জুলাইয়ের সমাবেশটা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান ছাড়িয়ে গোটা ঢাকা মহানগরী জনগণের জনসমাবেশে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। জামায়াতের এই জাতীয় সমাবেশে অংশ নেবেন বিভিন্ন রাজনৈতিক দল ও ইসলামিক সংগঠনের নেতাকর্মীরাও। এই সমাবেশ থেকেই রাজনৈতিক জোটের নতুন সমীকরণের আভাস পেতে পারে দলটির আমিরের বক্তব্যে। জাতীয় সমাবেশে দেশপ্রেমিক সকল রাজনৈতিক শক্তি, ইসলামী শক্তিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং এই জাতীয় সমাবেশে আমাদের জাতীয় নেতৃবৃন্দ ইনশাআল্লাহ বক্তব্য রাখবেন। সমাবেশটি সফল করতে সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে 20টি পয়েন্টে 6000 স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। এই সমাবেশের সফলতা ও ইসলামী দলগুলোর সম্ভাব্য জোট গঠন দেশের রাজনীতিতে হতে পারে নতুন মেরুকরণ। রাজনৈতিক ময়দানে নির্বাচনকে নিরপেক্ষ করার প্রয়োজনে যে মাঠের সমতা প্রয়োজন, সে সমতা নেই। এজন্য আমরা লেভেল প্লেইং ফিল্ডকে নিশ্চিতকরণের দাবি আমরা এই সমাবেশ থেকে তুলব। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এদিকে কাল সমাবেশে আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ 7 দফা দাবি তুলে ধরা হবে বলে জানিয়েছেন জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ স্থল পরিদর্শন শেষে তিনি কথা বলেন। সমাবেশ সফল করতে রাজধানীবাসীর সহযোগিতা ও সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন জামাতের এই নেতা। জানান সারা দেশ থেকে সমাবেশে অংশ নিতে এরই মধ্যে লক্ষাধিক নেতাকর্মী ঢাকার পথে। সমাবেশ মঞ্চের সামনে 600-এরও বেশি নেতার বসার ব্যবস্থা সহ জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারদের সদস্যের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আমাদের প্রিয় আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, যিনি জাতীয় ঐক্যের ডাক দিয়ে একটি কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে গোটা জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন, জাতীয় সমাবেশের মধ্য দিয়ে আমাদের মেসেজটা সরকার, প্রশাসন, দেশবাসীর কাছে, ইভেন ন্যাশনাল কনসেনসাস কমিশনের কাছে আমাদের মেসেজটা পৌঁছাতে চাই। নিশ্চয়ই নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড এবং অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে ইনশাআল্লাহ, সেই চেষ্টা করব।